হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ফজরের আজানে কিছু সময় পর ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। এমন সময় ঝুমুরের জ্ঞান ফিরল। ঝুমুরের কেবিনে নীলা আর ঝুমুরের আম্মু ছিলেন তখন ওর পাশে। জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে চেক আপ করে দেখলেন ঝুমুরকে। ঝুমুরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই সে কথা বলতে পারছে না। চেক আপ করার পর ডক্টর ঝুমুরের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো মামুনি? নিজেকে খুব দুর্বল লাগছে, কিন্তু আমি হসপিটালে কেন? কি হয়েছে আমার? আসলে তোমার শরীর খুব দুর্বল তো, আর তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তোমায় হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কিন্তু আমি তো হসপিটালে থাকতে পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না, আমি বাসায় যাব। অসুস্থ হয়েও না মামুনি, তুমি অনেক দুর্বল বর্তমানে। একটা দিন তোমায় এখানে কষ্ট করে থাকতে হবে, পরের দিন সকালে তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। হ্যাঁ রে মা, কাল সকালেই তোকে বাসায় নিয়ে যাব, এখানে আর থাকতে হবে না। আচ্ছা আম্মু, আব্বু কোথায় আর ভাইয়াই বা কোথায়? তোর আব্বু তোর জন্য খাবার আনতে গেছে, সাথে তুষারও গেছে, এক্ষুনি হয়তো চলে আসবে। ও, কিছুক্ষণ পর মিস্টার আলতাফ আর তুষার আসলেন। মিস্টার আলতাফ খাবারের প্যাকেট ঝুমুরের আম্মুর হাতে দিলেন। আম্মু, আমার এখন কেমন লাগছে? কিছুটা বেটার ফিল করছি আব্বু, কিন্তু মাথাটা ঘুরছে খুব। খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিলে এইসব একদম কমে যাবে আম্মু। এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে ঝুমুর। খাবার খাওয়ার ব্যাপারে তেড়িমেড়ি করলে চলবে না কিন্তু। তারপর ঝুমুরকে আস্তে করে তুলে বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে খাবার খাওয়ানো হলো। অতঃপর ওষুধও খাওয়ানো হলো। সকালের দিকে ঝুমুরের ফ্যামিলির সবাই এলো ঝুমুরকে দেখতে। ঝুমুরকে ওর দাদু দাদি খুব ভালোবাসেন। ঝুমুরের এই অবস্থা দেখে ওর দাদু ও দাদি হসপিটালে থাকতে চেয়েছিলেন, বাট তুষার থাকতে দেয়নি, কারণ ওদের এত কষ্ট করার বয়স আর নেই। পরে যদি ওনারাও অসুস্থ হয়ে পড়েন, এই জন্য। ঝুমুরের দাদি তো সোজা ঝুমুরকে জড়িয়ে ধরলেন, বললেন, কেমন আছিস আমার দিদি ভাই? প্রচুর চিন্তায় ছিলাম তোর জন্য। এখন একটু ভালো বোধ করছি দাদি, টেনশন করো না। তুমি কি জন্য এত টেনশনে আছো ঝুমুর? সে আমাদের কাউকে বলতে পারছো না। কেউ তোমাকে কিছু বলে থাকলে একবার বলে দেখো দাদু। দাদু তোমার প্রবলেম সলভ করে দেবে। কেউ কিছু বলে থাকলে তাকে মেরে একেবারে তক্ত বানিয়ে ফেলবো। তার নামটা শুধু একবার বলো। সত্যি বলছি দাদু ভাই, কেউ আমাকে কিচ্ছু বলেনি, আর আমি কোনো জিনিস নিয়ে টেনশনও করিনি। আমি জানি না যে কেন আর কিভাবে এই অবস্থা হয়েছে। মনে মনে রিয়ান ভাইয়ের কথাই ভাবছি। সবাই এসে আমাকে দেখেছে, বাট রিয়ান ভাই একটা বারও আসেনি আমায় দেখতে। ভালো, খুব ভালো। হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো না করার ফলে এই অবস্থা হয়েছে। হতে পারে। এখন থেকে আরও কেয়ারফুল থাকতে হবে আমার নাতনিকে। এভাবে একে একে সবাই এসে ঝুমুরের সাথে দেখা করলো, একমাত্র রিয়ান বাদে। একে একে সবাই দেখে যাওয়ার পর ডক্টর ঝুমুরকে ঘুমের ইঞ্জেকশন দিলেন, কারণ ঝুমুরের এখন পরিপূর্ণ রেস্ট দরকার। কিছুক্ষণের মধ্যেই ঝুমুর ঘুমিয়ে পড়লো। সবাই যখন বাইরে কথা বলছে, তখন রিয়ান ঝুমুরের কেবিনে আসলো। ঝুমুরের বেডের পাশে চেয়ারটাতে বসে ঝুমুরের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এ দেখার যেন শেষ নেই, শেষ হবেও না কোনোদিন। ওকে দেখছি আর ভাবছি, আল্লাহ তাআলা যেন সব সৌন্দর্য আর মায়া ওর মাঝে দিয়ে দিয়েছেন। কি আছে ওর মাঝে যা আমাকে সর্বদা কাছে টানে? যাই হয়ে যাক না কেন, আমার মনের রানী আমি তোকেই বানাবো, কপালে গভীরভাবে চুমু দিয়ে। ঝুমুর সজাগ থাকতে রিয়ান ইচ্ছে করে সামনে আসেনি ঝুমুরের, কারণ সে মনে মনে খুবই গিল্টি ফিল করেছিল তাই। কিন্তু ঝুমুরের খেয়াল সে ঠিকই রাখছিল। পরের দিন সকালে ঝুমুরকে ডিসচার্জ দিয়ে দেওয়া হলো। ডক্টর বলেছিল কমপক্ষে 3 দিন এখানে ঝুমুরকে রাখতে, কিন্তু ঝুমুর হসপিটালে থাকতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো সময়। তাই ঝুমুরের আব্বু বাসায় ঝুমুরের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন। সব ফর্মালিটিস পূরণ করে ঝুমুরকে বাসায় নিয়ে যাওয়া হলো। তুষার ঝুমুরকে কোলে নিয়ে ঝুমুরের রুমের ওর বিছানায় বসিয়ে দিল। সে জিজ্ঞেস করলো ঝুমুরকে, বোন আমার, কিছু খাবি? বল ভাইয়াকে, তোর ভাবিকে বলবো কিছু বানিয়ে আনতে। গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে। না ভাইয়া, আমার এখন খিদে নেই, খিদে পেলে এমনিতেই বলবো। এমন সময় ঝুমা দৌড়ে এলো।
এক লাফ দিয়ে বিছানায় উঠে ঝুমুরের পাশে বসলো। আদো আদো গলায় বলতে লাগলো, মাম্মাম, তুমি কোথায় ছিলে এতদিন? আরে আমার জানেমান, কেমন আছো তুমি? একটুও ভালো নেই। তুমি জানো, আই মিস ইউ তো মা। ওরে আমার কলিজা, এই তো আমি চলে এসেছি তোমার কাছে, আর কোথাও যাব না, আই প্রমিস ইউ বেবি। হায় আল্লাহ, এত আদর তো মেয়েটা আমায়ও মনে হয় করে না। আচ্ছা আম্মু, এখন তোমার মামামের কোল থেকে আমার কোলে এসো। তোমার মাম্মাম খুব অসুস্থ সোনা, পরে ব্যথা পাবে। না ভাইয়া, থাক নাও আমার কাছে। এমন সময় অন্না আসলো রুমে, পিচ্চিটার খাবার তার হাতে। এসে পড়ল, দেখো ঝুমু, ঝুমা তো কিছুই খাচ্ছে না, কত চেষ্টা করছি। তোমার হাতে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে যে এই 2 দিন তুমি না থাকায় একটা দানাও খাইনি। কালকে রাতে হাতে গোনা 2 চামচ খাবার খাওয়াতে পেরেছি, তাও আবার কাঁদিয়ে। ঝুমা, যা শুনেছি তা কি সত্যি? না খেলে যে তুমি অসুস্থ হয়ে যাবে সুইরি। মাম্মাম, তারা আমি আরো তাতে থাকবো না। মাম্মাম ছাড়া আমি কারো হাতে খাবো না। রিল্যাক্স আম্মু, রিল্যাক্স। এইসব করো না মা আমার, না খেলে কি করে হবে? ওকে ওকে ভাবি, খাবারের বাটিটা দাও, আমি আমার কিউটি পাইটাকে খাওয়াবো। এই নাও, কিন্তু তোমার তো রেস্টের দরকার ঝুমুর। অসুবিধে নেই ভাবি, আমি এখন একদম ঠিক আছি। এখন কোনো অজুহাত না দেখিয়ে খেতে হবে কিন্তু মামুনি। আচ্ছা। দেখো, মনে হচ্ছে আমার মেয়ে নয়, ও ঝুমুরের মেয়ে। ঝুমুর ঝুমাকে খাওয়াতে লাগলো। অন্না চলে গেল রান্নাঘরে, আর তুষারের ফোন আসায় সে উঠে চলে গেল। রিয়ান দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমুর ঝুমাকে খাইয়ে দেওয়ার দৃশ্য দেখছে, আর মনে মনে ব্লাশিং হচ্ছে। যখন আমাদের বেবি হবে তখন এরকম করেই সে আমাদের বেবিকে খাইয়ে দিবে মনে মনে। রিয়ান আস্তে আস্তে ঝুমুরের রুমে ঢোকে। ঝুমুর তো ঝুমার সাথে ব্যস্ত। ঝুমা থেকে তার 2 দিনের জমিয়ে রাখা কথা বলছে, আর ঝুমুর ঝুমাকে খাওয়াচ্ছে আর হাসছে ঝুমার কথা শুনে। খাওয়ানো প্রায় শেষের দিকে। এমন সময় রিয়ান এসে ঝুমুরের বিছানায় ঝুমুরের মুখোমুখি হয়ে বসলো। আর রিয়ানকে দেখে ঝুমুর একদম তন্দা হয়ে তাকিয়ে রইল। কি রে, এভাবে কি দেখিস? ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, আর ঝুমা গিয়ে রিয়ানের গলা জড়িয়ে ধরলো। বাবাই, তুমি বলেছিলে চকলেট আনবে আমার জন্য। চকলেট কোথায়? এনেছি তো আম্মু, তোমার জন্য চকলেট আনবো না তা কি করে হয় বলো? থ্যাংক ইউ বাবাই, লাভ ইউ। ওয়েলকাম পিচ্ছি জান, অ্যান্ড আই লাভ ইউ টু। পানির গ্লাস হাতে নিয়ে বললাম, আম্মু পানি খাও, নাও ধরো। আচ্ছা উনি আমার রুমে কেন হঠাৎ? সহানুভূতি দেখাতে এসেছেন নাকি? নিজেই তো বললো আমার চেহারাও দেখতে চায় না কোনোদিন। আমি আম্মুর কাছে যাবো। ওকে বাই, যাও, তোমার আম্মু রান্নাঘরে আছেন। ঝুমা দৌড়ে দৌড়ে চলে গেল। ঝুমুর খুব আনইজি ফিল করতে লাগলো। রিয়ান তার খুব কাছে বসেছে। হঠাৎ করে রিয়ান বলল, ইস, এরকম একটা সুইট বেবি যদি আমার থাকতো। আশ্চর্যবোধকভাবে রিয়ানের দিকে তাকিয়ে আছি, কিছু বললাম না। আই উইশ আমারও এরকম একটা পরি থাকবে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেই দিন আসবে আর তোমাকে আম্মু বলে ডাকবে। ঝুমুরের দিকে তাকিয়ে মনে মনে। কথা না বলে আর পারলাম না। তাহলে বিয়ে করে ফেলুন না, ভালোই হবে, আমারও দুনিয়ার পাট চুকিয়ে ফেলতে সুবিধা হবে। একথা শোনার সাথে সাথে ঝুমুরের মুখ চেপে ধরলাম। এরকম আর একটা কথা বললে একদম জানে মেরে ফেলবো। ছলছলে চোখে তাকিয়ে বললাম, মেরেই তো ফেলেছ অনেক আগেই, এখন আর নতুন করে কি মারবে? আমি তো নিজের মধ্যে বেঁচে নেই, সেই কবেই মরে গেছি। না, একদৃষ্টিতেই তাকিয়ে আছি ঝুমুরের দিকে। ওর চোখ মিথ্যা বলছে না, ও সত্যিই ভালো নেই। হয়েছে, আর পাকামো করতে হবে না, দুপুর হয়ে গেছে, এখন খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নীলা, নীলা। নীলা দৌড়ে এলো ঝুমুরের ঘরে। হ্যাঁ বলো ভাইয়া, কি বলবে? ঝুমুরের খাবার আন, ওষুধ খেতে হবে ওর। আমি আনছি, ওয়েট। কিছুক্ষণ পর নীলা খাবার নিয়ে এলো। এই না ভাইয়া খাবার। আচ্ছা, এখানে রেখে তুই যা, আর কেউ জিজ্ঞেস করলে বলবি আমি ওকে খাওয়াচ্ছি, ঠিক আছে? আশ্চর্য হলেও কিছু বললাম না। ওকে। এই বলে নীলা চলে গেল। রিয়ান খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাচ্ছে। ঝুমুরের মুখের সামনে ভাতের লকমা তুলে ধরলো। নে হা কর। আমার জন্য হঠাৎ এত দরদ উতলে উঠলো যে? আমার কারণে যেহেতু অসুস্থ হওয়া, সেহেতু আমাকেই তো সুস্থ করতে হবে। ও,
কর্তব্য পালন করছেন, রাইট? বাট আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলে কার কি এসে যায়? আর একটা এক্সট্রা কথা বললে এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো, বলদ কোথাকার জানি। চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রিয়ানকে সবসময় ভয় পায়, তাই অভিমান থাকলেও বিনা বাক্য বাইয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মনের ভেতর, কিন্তু সেদিনের অপমানের কথা মনে পড়লেই পরক্ষণে সে ভালো লাগাটা উবে যায়। খাবার খাওয়ানোর পর রিয়ান তাকে ওষুধ খাইয়ে দিল আর ঘুমের ইঞ্জেকশনটাও দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ঝুমুর ঘুমিয়ে গেল। রিয়ান আস্তে করে ওর কপালে চুমু দিয়ে কাঁথাটা ঝুমুরের ওপর দিয়ে দিল। রিয়ান ঝুমুরের ঘরটা ঠিক মতো খেয়াল করেনি আগে, তাই এখন সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুবই পরিপাটি করে সাজানো। একদিকে বুক শেলফে খুব সুন্দর সুন্দর করে বইগুলো তাকের মধ্যে সাজিয়ে রাখা আছে। ওয়ার্ড্রপের ওপর খুব সুন্দর কয়েকটি শোপিস সাজানো আছে। শোপিসের পাশে একটা ফ্রেম ঝুমুরের খুব সুন্দর একটি ছবি রাখা। বিছানার পাশে সেন্টার টেবিলগুলোতেও ও টেবিল ল্যাম্পের সামনে ঝুমুরের হাস্যজ্জ্বল ছবি রাখা। অপর পাশের দেয়ালে খুব সুন্দর করে রিয়ানের দেওয়া গিটারটা যত্ন সহকারে রাখা। আর গিটারের পাশে দেওয়ালে অনেকগুলো ফ্যামিলি পিক, বেশিরভাগ রিয়ানের সাথে ঝুমুরের পিক সাজিয়ে রাখা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সঠিকভাবে সুন্দরভাবেই রাখা। দেখছি আর ভাবছি যে বেশিরভাগ আমার স্মৃতিগুলো দিয়েই ওর রুমটা সাজানো। নাইস। ঝুমুরের পড়ার টেবিলের দিকে রিয়ানের হঠাৎ চোখ পড়ল। পরিপাটি করে কয়েকটি বই খাতা রাখা, পাশে একটা ফুলদানি, কলমদানি, একটা অ্যাপেল কোম্পানির ব্ল্যাক ল্যাপটপ আর একটা খুবই সুন্দর ডায়েরি রাখা। রিয়ান ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। ওপরে বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট পারমিশন প্লিজ। লেখাটি দেখে রিয়ান হেসে ফেলল, মনে মনে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে রে গাধি। লেখাটি পড়ার পর রিয়ানের কৌতূহল হতে লাগলো ডায়েরির ভেতর কি লেখা আছে তা দেখতে। সে দেরি না করে ডায়েরির প্রথম পৃষ্ঠাটি খুলল। সেখানে লেখা, আমার মনের যত অব্যক্ত কথা, না বলা সব কথাগুলো তোমায় ঘিরে, প্রিয়তম। আর রিয়ান অবাক হলো তার নামের আদ্যাক্ষর দেখে। তার মানে ডায়েরিটি আমায় নিয়ে লেখা? প্রথম পৃষ্ঠা পাল্টে দ্বিতীয় পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সত্যি বলতে ভালোবাসা কি আমি জানি না, জানতে চাই না তা নয়। কোনোদিন না কোনোদিন কোনো ছেলেকে দেখে ভালো লাগা বা এ ধরনের অনুভূতি কিছুই হয়নি, শুধুমাত্র একজনকে ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়া ওলট পালট হয়ে যায়, যার কথা শুনলে আমার মনে শিহরণ বয়ে যায়, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগা আমার মনকে ঘিরে ধরে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি, রিয়ান। আরো কয়েকটা পৃষ্ঠা পড়ল রিয়ান। তার মুখে মুচকি হাসি লেগে আছে। কেন যেন তার খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেক পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে একটা চাপা অভিমান কাজ করে। তোমার জন্য প্রতিটা রাত আমায় কাঁদতে হয়। বড্ড ভালোবাসি যে তোমায়, কিন্তু তুমি তো আমায় সহ্যও করতে পারো না, খুব ঘৃণা করো আমায়। তাই তো লন্ডনে যাওয়ার পর 5টা বছরে একটা বারও খোঁজ নাওনি আমার। কিন্তু অন্য সবার সাথে তো দিব্যি কথা বলতে। খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, অনেক কষ্ট হয়। সহ্য করতে পারি না তোমার অবহেলা। পরের পৃষ্ঠায় লেখা, বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি, কখন তুমি আসবে তাই। তোমার প্রতি আমার যে টান, যে ভালোবাসা, তা কোনো দিনও কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার জন্য নেশা হয়ে গিয়েছে, এই নেশা তুমি কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব তোমার প্রতি ভালোবাসা এতটুকুও কমাতে পারিনি, বরং প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুই করে বলে টাকাটাও মিস করি। এই পৃষ্ঠা পড়ে রিয়ানের খুবই তৃপ্তি লাগছে। পরের পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সেখানে লেখা, কেন জানি না, তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট হয় যখন দেখি তোমার সাথে অন্য কোনো মেয়ে ঢলাঢলি করছে, তখন বেঁচে থাকার ইচ্ছেটা আপনা আপনিই মরে যায়। এর পরের পৃষ্ঠা, তুমি হয়তো আমায় ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে ভালো, সুন্দরী, শিক্ষিত কোনো মেয়েকে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্যই না, তাই তো তুমি আমায় শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট, ড্যাশিং ছেলের নখের যোগ্যও নই। এর পরের পৃষ্ঠায় লেখা, প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তোমায় আমি ভালোবাসি,
কিন্তু মুখে প্রকাশ করিনি। তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনো মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আমায় আদর করতে, সেই যত্ন, আমায় নিয়ে তোমার করা পাগলামি, এই সবগুলোই আমার তোমাকে ভালো লাগার কারণ। আর এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার স্বপ্ন, আমার কল্পনাতেও তোমার বিচরণ। একটা সেকেন্ডের জন্যও তোমায় ভুলতে পারি না আমি। রিয়ান অবাক হলো খুব। 7 বছর ধরে ভালোবাসে? ও মাই গড! তখন ও ভালোবাসা কি বুঝতো? পরের পৃষ্ঠায় গেল সে, সেখানে লেখা, আমি টোটালি সাইকো হয়ে গিয়েছি তোমার জন্য। মন জানে কতখানি চেয়েছি তোকে আমি, জীবনে তুই যে আমার সবচেয়ে বেশি দামি। এই গানে ছন্দ করে রিয়ান মুচকি আসলো। নিচে লেখা, তোর কাছে যত আসি সত্য বুঝে মেটে না, এতটা ভালোবাসি মন যে তবু ভরে না। পরে লেখা, কেন যে হয় এমন প্রণয়, মন সারাক্ষণ তোর কথা কয়, তোরই ভাবনাতে কাটে সময়। এবার রিয়ান হেসে ফেললো। মনে মনে ভাবলো লিখতে হলে সারা গানটাই লিখে ফেলতো। তা না করে মাঝখান থেকে কয়েকটি লাইন নিয়ে বসিয়ে দিয়েছে। পাগল আর কাকে বলে। ও সরি, পাগল না, পাগলি। এভাবে আরো অনেকগুলো পৃষ্ঠা পড়ল রিয়ান। সবগুলোতেই তাকে ডেডিকেটেড করে গানের ছন্দগুলো খুব সুন্দর করে লেখা। আরেকটি পৃষ্ঠা পড়ে তার খুব ভালো লেগেছে। সেখানে লেখা, तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला, तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। প্রায় সারা ডায়েরি পড়ে ফেলেছে রিয়ান। জাস্ট 2 কি 3 পৃষ্ঠা বাকি। সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, হয়তো আমাকে ভালোবাসো না। আমি কোনো দিনও তোমাকে জোর করবো না সে ব্যাপারে। আমি একাই তোমাকে ভালোবেসে যাব। তোমার আমাকে ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে কোনো দিনও দেখতে পারবো না। এই বিষয়টা আমি কোনো মতে সহ্য করতে পারবো না। আর এটাও চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিনই দেখবো তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কথা দিলাম তোমার জন্য যে মরতেও পারি। তবে পরকালে আমি আল্লাহর কাছে শুধু তোমায় আমার জন্য ভিক্ষা চাইবো। আমার নামাজের শেষের প্রতিটা মোনাজাতে যে শুধু তুমিই আছো। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইবো তরে খুদার খাজানাই, তখন যদি হাই তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। এর নিচে লেখা, ভালোবাসি রিয়ান ভাই, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি মিশে আছো রিয়ান ভাই। আমার হৃদয়ে শুধু তোমার নাম খোদাই করা। মরে যাব তোমাকে ছাড়া, বাঁচবো না, বিশ্বাস করো। একটুও বেঁচে থাকতে পারবো না তোমায় ছাড়া। তুমি যে আমার জীবনের শেষ, আমার জীবনের সাধনা তুমি। সব শেষে একটাই কথা বলবো, আই লাভ ইউ রিয়ান ভাই, আই লাভ ইউ লট। ইউর ক্রেজি লাভার ঝুমুর। সবটুকু পড়া শেষে ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল রিয়ান। আস্তে করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠার লেখাগুলো পড়ে রিয়ানের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে তা রিয়ানের কল্পনাতীত। সে আস্তে করে ঘুরে বিছানার দিকে তাকালো, যেখানে ঝুমুর ঘুমিয়ে আছে। কতটা মায়া তার মুখের মধ্যে আছে, পুরো ঘুমপুরি যেন একটা। রিয়ান আস্তে আস্তে গিয়ে ঝুমুরের পাশে বসলো, ওর এক হাত রিয়ানের বুকে নিয়ে ঠেকালো।
এতদিন জানতাম ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে থাকে, বাট এখন দেখি তার উল্টোটা। রিয়ান অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল, তার হাতে একটা চুমু দিল। আমিও যে খুব ভালোবাসি তোমাকে মনে মনে, কিন্তু আগে সেটা বুঝতে পারিনি। এমন সময় রিয়ানের দাদি প্রবেশ করলেন রুমে। রিয়ান খেয়াল করেনি সেটা। সে একখানে ঝুমুরের দিকে তাকিয়ে তার হাতটা ধরে বসে আছে। ওদের দাদি সেটা খেয়াল করলেন। তিনি এসে আলতো করে রিয়ানের কাঁধে হাত রাখলেন। রিয়ান চমকে পেছনে তাকালো। রিয়ান তাকাতে তিনি একটা মুচকি হাসি দিলেন। আরে দাদি, তুমি কখন এলে? অবাক হয়ে এবং সাথে সাথে ঝুমুরের হাত ছেড়ে দিলাম। এই তো এখনই এলাম। ঝুমুর ঘুমিয়ে পড়েছে তাই না? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়েছে। ওহো, দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে তাই না? ঝট করে দাদির দিকে তাকিয়ে দাদি কি করে যে আমার মনের খবর বুঝে ফেলে। ইস, না মানে হ্যাঁ, আসলে ওই। মানে করতে হবে না দাদু ভাই, সত্যিটা আমি জানি। রিয়ান উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরলো, বলল, তোমার সাথে তো আমি আমার সব কিছু শেয়ার করি, তাই নাকি সুইট হার্ট? হ্যাঁ হ্যাঁ, এই তো শেয়ার করার নমুনা। তলে তলে এত দূর, আর আমায় কিছু বললি না। রাগ করো না দাদি, মাই জান। তুমি রাগলে আমায় কে বুঝবে বলো? পিছন থেকে দাদির গলা জড়িয়ে ধরে। তাহলে আমাকে সত্যিটা বল, তোর মুখ থেকে শুনি। হ্যাঁ দাদি, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তা ঝুমুর জানে সে কথা? আমি যে ওকে ভালোবাসি সে কথা ও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে তা আমি জানি। কি করে জানালি তুই? তোকে কি ও বলেছে? তারপর রিয়ান একে একে প্রথম থেকে সবকিছু বলতে শুরু করলো, কোনো কিছু বাদ না দিয়ে। ওর দাদি মন দিয়ে শুনলেন সবকিছু। দাদি জানো, তোমার নাতনি নাকি আমার দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সই বা কত, 16 কি 17 হবে। 7 বছর আগে ভালোবাসা কি তা বুঝতো বলো? যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার নাতনিকে অনেক কষ্ট দিয়েছো, সেটা কিন্তু ঠিক না। দাদি মানছি আমি ভুল করেছি, যার ক্ষমা হয় না। তাই বলে তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। তুমি তো সব শুনলে, বলো। যাই হোক না কেন, আমার নাতনিকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, ওর মুখে আবার হাসি ফুটিয়ে দিবি। আর হ্যাঁ, এবার তোর মনের কথাও ওকে কিন্তু বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর খুব শীঘ্রই আমি ওকে আমার মনের কথা বলে দেবো। আচ্ছা দাদি, দাদু, আব্বু আর মেজো কাকু কি আমাদের সম্পর্কটা মেনে নেবে বলো? কেন মেনে নেবে না? না মানে ঝুমুর আর আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বুঝতে চাচ্ছিলাম আর কি। আমি বুঝতে পারছি তুই কি বোঝাতে চাইছিস। আচ্ছা দেখ, আমি কিন্তু তোর দাদুর আপন খালাতো বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয়নি বল? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছিলেন, তাহলে তোদের কেন মেনে নেবে না? এইরকম রিলেশন তো প্রায় হয়ে থাকে। তুমি এত শিওর কিভাবে হচ্ছো বলো তো? কারণ ঝুমুরের সাথে তোর বিয়ের কথা অনেক আগেই আমরা পাকা করে রেখেছি দাদু ভাই। হোয়াট? কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তুই তো জানিস মিলির জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে। তো মিলির যেদিন এঙ্গেজমেন্ট হবে সেই দিন ঝুমুরের সাথে তোর আকদ করিয়ে দেওয়া হবে। ওহ মাই গড দাদি, এত বড় একটা খবর তুমি আমায় এতদিন দাওনি কেন? হয়েছে, এখন এত উত্তেজিত হওয়ার দরকার নেই। আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, এখনো তুই খাওয়া দাওয়া করিসনি কেন? তাড়াতাড়ি নিচে যা, গিয়ে খেয়ে আয়। দাদি, যে নিউজটা শুনিয়েছ না, আমার খুশিতে পেট ভরে গেছে। ফাইনালি ঝুমুর আমার হবে। আই এম সো হ্যাপি দাদি, আই এম সো হ্যাপি। দাদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে, এবার যা, আর নীলাকে বল একটু এখানে আসতে। যা যা। রিয়ান ঝুমুরের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। রিয়ান খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। ওদের অফিসটা খুব বড়। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সারা বাংলাদেশের মধ্যে খুব বড় আর স্বনামধন্য একটি কোম্পানি। খুব নামি দামি একটি কোম্পানি এটা। কোম্পানিটির প্রতিষ্ঠাতা হলেন রিয়ানের দাদা জনাব আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পর কোম্পানিটি আজ এই পর্যায়ে এসেছে। এখন রিয়ানের বাবা চাচারা আর তুষারই সব দেখাশোনা করে। আর রিয়ানও এখন অফিসে সিইও পদে জয়েন করবে। গতকাল রিয়ান ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি।
আজ সকালে ও যেতে পারেনি, তাই এখন বিকালের দিকে যাচ্ছে। রিয়ান আজ পুরোই ফর্মাল ড্রেস আপে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো শু, হাতে কালো টাইটান ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করা, চোখে ব্ল্যাক সানগ্লাস। আর সে নিজে তার BMW কার ড্রাইভ করছে। এক কথায় জাস্ট অস্থির লাগছে রিয়ানকে দেখতে, কোনো হিরো থেকে কম নয়। এর মধ্যে কানে ব্লুটুথ লাগানো, ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে। ঈশানের সাথে কথা বলতে বলতে অফিসে পৌঁছে গেল রিয়ান। সিকিউরিটি গেট খুলে দিতেই সাঁ করে গাড়ি নিয়ে রিয়ান পার্কিং লটে চলে এলো। সঠিক জায়গায় গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে গাড়ির ডোর লক করে দিল সে। রিয়ানের অপেক্ষায় এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন অফিসের ম্যানেজার এবং অফিসেরই আরো কয়েকজন লোক। তারা রিয়ানের সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে রিয়ানকে অফিসের ভেতর নিয়ে গেলেন। সেখানে সব এমপ্লয়িরা রিয়ানকে ফুল প্লাস গিফট দিয়ে স্বাগতম জানালো, আর রিয়ান সবার সাথে পরিচিত হলো। ম্যানেজার সবাইকে জানিয়ে দিলেন যে আজকে থেকে রিয়ান চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের CEO হিসেবে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরা রিয়ানকে দেখে ফিদা হয়ে গেছে। রিয়ান ওসবে পাত্তা দিল না, কারণ তার হৃদয় জুড়ে যে ঝুমুর বিরাজ করছে। ম্যানেজার রিয়ানকে ওর কেবিনে নিয়ে গেলেন। রিয়ানের কেবিনটা অনেক বড় আর খুব সুন্দর করে গোছানো। 10 তলা থেকে শহরে প্রায় অর্ধেক দেখা যায়। রিয়ানের কেবিন 10 তলায় খোলামেলা সাইটে। তুষারের কেবিনেও রিয়ানের কেবিনের পাশে। তুষার এই অফিসের একজন MD। আজকে তুষার অফিসে আসেনি, শুধু রিয়ান এসেছে। সে আগে থেকে তুষারের কাছ থেকে CEO এর কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছে, আর এসব সম্পর্কে ওর কিছু অভিজ্ঞতাও আছে। তাই নতুন করে কিছু বুঝিয়ে দিতে হলো না রিয়ানকে। রিয়ান তার কেবিন ঘুরে দেখে ম্যানেজারের দিকে ফিরে বলল, নাইস কেবিন, আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার একটি যুবক ছেলেকে নিয়ে এলেন আর বললেন, স্যার, আজকে থেকে রিজু আহমেদ আপনার পিএ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিজু ছেলেটা অনেক ভালো, কাজেও খুব ন্যায়পরায়ণ আর ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে তার সবগুলো খুব সুন্দরভাবে রিয়ানকে বুঝিয়ে বলল। ফাইলগুলোও এগিয়ে দিল। রিয়ানের অধীনে যে ডিলগুলো রাখা হয়েছে সে ব্যাপারেও রিজু রিয়ানের সাথে আলোচনা করলো। তারপর রিয়ানের অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু পরিচয় করিয়ে দিল রিয়ানকে। সবার সাথে পরিচিত হওয়ার পর রিয়ান তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে ডিলসগুলো মেনে চলতে হবে তার সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন, তাই আরও কিছুক্ষণ রিজুর সাথে কথা বলে পুরো অফিসটা ঘুরে তারপর বাসার দিকে রওনা হলো রিয়ান। অপরদিকে ঝুমুরের ঘুম ভেঙে গেছে পানির পিপাসা পাওয়ায়। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো সে। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। ঝুমুর আস্তে করে উঠে বসলো বিছানায়। শব্দ পেয়ে নীলা ঘুরে তাকালো ঝুমুরের দিকে। তাড়াতাড়ি এসে উঠে বসলো, ব্যস্ত হয়ে বলল, ঝুমুর, কিছু কি লাগবে তোর? আসলে গলা শুকিয়ে গেছে, পানি খাবো। টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঝুমুরকে এগিয়ে দে। এনে ধর। ঢকঢক করে সব পানি খেয়ে গ্লাসটা ওর হাতে দিলাম। থ্যাঙ্কস। দুর্বলতা কি একটু কমেছে ঝুমুর? কমেছে, বাট কিছুই ভালো লাগছে না আমার। ও আচ্ছা, তুই ড্রেসটা চেঞ্জ করে নি, তারপর যা করতে মন চায় তাই করবি, ওকে? হ্যাঁ, হাত মুখ ধুতে হবে আগে। আচ্ছা, আব্বু চাচু তারা সবাই কোথায় রে? কোনো সারা শব্দ নেই। ফ্যাক্টরিতে কি একটা ঝামেলা হচ্ছে, তাই ওরা 5 জন সেখানে গিয়েছে। ফিরতে একটু লেট হতে পারে। মেজো চাচু তো তোর জন্য যেতেই চাইছিলেন না, বাট আমি আর ভাইয়া বলেছি টেনশন না করতে, আমরা আছি তো, তাই রেখে গেছেন। আম্মু আর মেজো আম্মু তোর জন্য তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর ভাইয়া অফিসে গেছেন। আর বাকিরা কে কোথায় আছে বলতে পারি না। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আর চাচুদের কথা। তুই সারা গোষ্ঠীর ইতিহাস তুলে ধরছিস। তুই না আসলে একটা মাথা মোটা বলদ। আমি মাথা মোটা বলদ হলে তুই আমারই বোন, বলদি জাম্বুরা। হোয়াট ইউ মিন বাই বলদি জাম্বুরা? কিছু না, এখন তুই উঠ, যা গিয়ে ফ্রেশ হয়, তারপর ড্রেস চেঞ্জ করবি, যা। ঝুমুরকে তুলে ধরে আস্তে আস্তে ওয়াশরুমে নিয়ে গেলাম। খবরদার ওয়াশরুমে দরজা লাগাবি না, আর রুমে এসে ড্রেস চেঞ্জ করবি। আর হ্যাঁ, ঠান্ডা পানি ইউজ করা নিষেধ কিন্তু, সো বাইন্ড ইট। যথা আজ্ঞা বেগম সাহেবা। নীলার মাথায় চাটি মেরে যা এখন। আহ, আমি কিন্তু রুমে আছি, কিছু দরকার লাগলে বলিস। ওকে। তারপর ঝুমুর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু একটু দুর্বল লাগছে আর মাথাও ঘুরছে, কিন্তু সারাটা দিন একঘেয়ে বসে থাকতে খুবই বিরক্ত লাগছে ঝুমুরের। তাই নীলা ঝুমুরকে নিয়ে ঝুমুরের বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দায় রেলিং ধরে দাঁড়ালো।
বাইরে হালকা হালকা বাতাস হচ্ছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাসটি অনুভব করছে। নিজেকে খুবই হালকা মনে হচ্ছে এখন ঝুমুরের কাছে। আর নীলা তো কানের কাছে ঘ্যানের ঘ্যানের করতেই আছে। কলেজে কি হলো না হলো, কোনোদিন খুলবে ইত্যাদি বলছে নীলা। ঝুমুর প্রত্যুত্তরে শুধু হু হা করছে, তা আবার চোখ বন্ধ করে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করলো। আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস? ভালোবাসায় এত কষ্ট কেন? এমন প্রশ্নে নীলা থতমত খেয়ে গেল। উত্তরে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। ঝুমুর আবারও বলতে লাগলো। কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ, অপরাধ নাকি দোষ, কোনটা? এই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই রে বোন। আমি তো কাউকে এখনো ভালোবাসিনি। হবে হয়তো বা। আর কিছু না বলে চুপ করে গেলাম। এমন সময় নীলার ফোন বেজে উঠলো। নীলা বলে ওঠে, এই রে, বৃষ্টি ফোন দিয়েছে। নীলা ঝুমুরের কলেজ ফ্রেন্ড বৃষ্টি, নিশ্চয়ই কলেজের ব্যাপারে কথা বলবে। নীলা ফোন রিসিভ করে বারান্দায় ওপাশে চলে গেল কথা বলতে বলতে। আর এদিকে ঝুমুর চোখ বন্ধ করে আগের মতো প্রকৃতির মৃদুমন্দ বাতাস অনুভব করছে। হঠাৎ এক দমকা হয় ঝুমুরের চুল এসে মুখে আছড়ে পড়লো। চোখ খুলে আলতো করে মুখ থেকে চুল সরিয়ে দিল ঝুমুর। গাড়ির মৃদু গুঞ্জন শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখলো একটা গাড়ি ভেতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রিয়ানকে দেখে ঝুমুরের মনটা ধক করে উঠলো। কেমন একটা অজানা অনুভূতি জেঁকে ধরলো ঝুমুরকে। ঝুমুর আস্তে আস্তে বারান্দার কোণের পিলারে হেলান দিয়ে এক দৃষ্টিতে রিয়ানকে দেখছে। ভালোবাসার মানুষকে দেখলে মনে এক আলাদা প্রশান্তি ছেয়ে যায়। এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। একমাত্র যে মন থেকে কাউকে ভালোবেসেছে সেই বুঝতে পারবে। এদিকে রিয়ান গাড়ির গ্যারেজে ঢুকে গাড়ির ডোর লক করে বেরিয়ে এলো। বাড়ির বড় লন ধরে আস্তে আস্তে হিরোর মতো হেঁটে যাচ্ছে রিয়ান। হাঁটার মধ্যেই কান থেকে ব্লুটুথ খুলে প্যান্টের পকেটে রেখে দিয়ে ফোনটা বের করে নিল সে। সেই সময় নীলাশ ফোন দিল রিয়ানকে। সে হাঁটার গতি আরো কমিয়ে ফোন রিসিভ করলো। কানে ফোন ঠাকাতে নীলাশ বলে উঠল, হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? এইমাত্র অফিস থেকে বাসায় আসলাম। তোর কি অবস্থা? হেঁটে গিয়ে যেখানে ঘাসের মধ্যে চেয়ার টেবিল রাখা খোলামেলা জায়গায় সেখানে চেয়ার টেনে বসে পড়লাম। বাসায় আছি বর্তমানে, খুব টায়ার্ড লাগছে রে ভাই। আব্বুর ব্যবসা একা হাতে সামলানো আটটিখানি কথা নয়। কিছুদিন যাক, তুইও তখন সেম কথাই বলবি। ও আচ্ছা, তখন কথা তখন দেখা যাবে। আচ্ছা, ঝুমুরের এখন কি অবস্থা? কেমন আছে ও? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ আছে। কথা বলতে বলতে হঠাৎ রিয়ানের অপোজিটের দোতলায় ঝুমুরের রুমের ব্যালকনিতে চোখ গেল। চোখটা সেখানেই আটকে গেল তার। এলোমেলো ভাবেও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তা আজকে বুঝলো রিয়ান। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরেনি। সে লিনেন কাপড়ের ঢিলেঢালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে। সাথে ওর শরীরে রঙের মতো লেগিংস। আর এলোমেলো চুল হালকা বাতাসে উড়ছে। রিয়ান যেমন একধানে ঝুমুরকে দেখছে, ঝুমুরও তেমনি রিয়ানকে এক দৃষ্টিতে দেখছে। রিয়ান ঝুমুরকে দেখতে এতই ব্যস্ত যে ফোনে নীলাশ হ্যালো হ্যালো করছে তা ওর কানেই ঢুকছে না। অপরদিকে ঝুমুর কিছুক্ষণ অপলকভাবে রিয়ানকে দেখে তারপর আস্তে আস্তে নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কি লাভ হবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে? সেই তুমি তো আমার নও। কিন্তু এই বেহায়া মনকে তো বোঝাতে পারি না কেন মন যে বারবার বলে তুমি একমাত্র আমার, তুমি আমারই হবে একদিন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারপর নীলা ফোন শেষ করে সে ঝুমুরকে ধরে আস্তে আস্তে রুমে নিয়ে গেল। ঝুমুর চলে যাওয়ায় রিয়ানের ধ্যান ভাঙলো। তারপর সে নীলাশের সাথে ফোনে কথা বলা শেষ করে বাড়ির ভেতর চলে গেল। এইভাবেই এক সপ্তাহ কেটে গেল। ঝুমুর এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ, একমাত্র রিয়ানের প্রপার কেয়ারের জন্য। এই একটা সপ্তাহ সে ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে মাত্র 3 ঘন্টা কাজ করে বাকি সময় সে বাসায় ঝুমুরের পাশেই থেকেছে। প্রতিদিন নিজের হাতে ঝুমুরকে টাইম টু টাইম খাবার আর ওষুধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকলেট দেওয়া, আর ঝুমুর ঘুমিয়ে যাওয়ার পর কপালে আর 2 গালে চুমু দেওয়া তার নিত্যদিনের অভ্যাস। যদিও তা ঝুমুরের অজান্তেই। পরিবারের বড়রা অনেক খুশি এটা দেখে যে রিয়ান ঝুমুরের প্রচুর খেয়াল রাখে, প্লাস ভালোবাসে। কিন্তু ঝুমুর মনে করে রিয়ান সব চাপে পড়ে করছে। রিয়ানের সাথে সে প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না, কিন্তু তার চোখ দুটো শুধু রিয়ানকেই খোঁজে। মনের করে একটি সুপ্ত কল্পনা যে রিয়ান তারই হবে। আজকে মিলিকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর বিয়ের ডেটও ফিক্সড করা হবে আজকে। তাদের অনেক আগে থেকেই ইচ্ছা যে মিলিকে তারা তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমাদ চৌধুরীর বন্ধুর ছেলের জন্য মিলিকে দেখতে আসা। ছেলেপক্ষের পরিবারের সাথে রিয়ানদের পরিবারের খুব ভালো সম্পর্ক আছে। পাত্র কানাডা থেকে স্টাডি কমপ্লিট করে দেশে এসেছে মাত্র 5 মাসে।
বাবার বিজনেস দেখাশোনা করে এখন সে। রাজরা সপরিবারে এসেছে রিয়ানদের বাসায়। বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, নীলাশের পরিবারও আমন্ত্রিত সেখানে। সারা ড্রয়িং রুম ভর্তি হয়ে গেছে মেহমান আর রিয়ানদের পরিবারের সবাই মিলে। গল্প গুজব আর আড্ডায় ভরপুর। সবাই মেতে উঠেছে সেই আড্ডায়। সবাই জানে যে শুধু মিলিকেই দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউই জানে না। হ্যাঁ, নীলাশ নীলাকে খুব পছন্দ করে, আর সে তার ফ্যামিলিও কথাটা বলেছে। তাই আজ ওদের বিয়ের ব্যাপারে সবকিছু পাকা করা হবে। রিয়ান আর নীলাশ তাদেরও বাকি ফ্রেন্ডদের আনার জন্য দুজনের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এদিকে ঝুমুর আর নীলা মিলিকে শুধু সাজিয়ে শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া আর রিয়া আর ঈশিতার ওপর চাপিয়ে দিয়ে দুজনে বাড়ির বাইরে বেরিয়ে এলো। নীলা হেলে দুলে ঘাসের ওপর হাঁটছে, আর ঝুমুর এক আঙুল দিয়ে নিজের চুল পেঁচাচ্ছে আর ছোটাচ্ছে এবং এক হাত দিয়ে ফোন চালাচ্ছে। নীলা বলতে লাগলো, আহা, কি আনন্দ লাগছে রে ঝুমুর, তুই জানিস না। পাত্রী দেখতে আসছে মিলি আপুকে, তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এক্স্যাক্টলি, আমিও সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আমাকে দেখতে আসছে। ইস, কবে যে এইভাবে আমাকে দেখতে আসবে। কি? ওএমজি সিরিয়াসলি? তুই এত বিয়ে পাগলি? কই, আগে তো জানতাম না। হে আল্লাহ, একে তুমি হেদায়েত দান করো, আমিন। বলত, আমি যথেষ্ট হেদায়েত আছে। তুই বরং আমাদের বিয়ের জন্য দোয়া কর। ওকে, হে আল্লাহ, তুমি ওর মনস্কামনা পূর্ণ করো। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দাও। ওর কোল আলো করে 100 সন্তান দাও। ওকে শত সন্তানের জননী বানিয়ে দাও, আমিন। খবিস কোথাকার, এটা দোয়া নয়, বদ দোয়া করছিস। এক লাফে সরে গিয়ে নিরীহ ফেসে বললাম, তুই তো বললি দোয়া করতে, তাই আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। তোকে তো। কথাটি সম্পূর্ণ করতে পারলো না সে। গাড়ির গুঞ্জনের শব্দ শুনে গেটের দিকে তাকালো দুজনে। দেখলো দুইটা গাড়ি সমানে পাল্লা দিয়ে রেসিং এর মতো করে ভেতরে ঢুকছে। সা করে ভেতরে ঢুকেই একদম ঝুমুর আর নীলার পাশে এসে থামলো দুটো গাড়ি। একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে দুই গাড়ির ড্রাইভিং সিট থেকে রিয়ান আর নীলাশ বেরিয়ে এলো। গাড়ির পেছনের সিট থেকে তাদের বাকি ফ্রেন্ডরাও বেরিয়ে এলো। এমন সময় জিনিয়া, রেশিতা ও নীলা আর ঝুমুরের কাছে এলো। নীলাশ আর রিয়ান আস্তে আস্তে তাদের কাছে এসে দাঁড়ালো। পিছে তাদের ফ্রেন্ড তুহিন, ইয়াদ, লারা ও ঈশান। এই গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলাশকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, তারপর চোখ ছোট ছোট করে বলল, সেটা আপনার জেনে কোনো লাভ নাই। ওরা কথা বলছে আর এদিকে রিয়ান ঝুমুরকে দেখে যেন থমকে গেছে। ঝুমুরকে আজ রিয়ানের থেকে মারাত্মক সুন্দর লাগছে। গাঢ় চকলেট কালারের লং গ্রাউন্ড ড্রেস, ফুল হাতা দিয়ে রংটা যেন তার দেহে গভীরভাবে ফুটে উঠেছে। চুল ছেড়ে মাথায় হোয়াইট স্টোন বসানো, চিকন চেলের মতো টাইরা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেওয়া, আর ঠোঁটে গ্লসি লিপ গ্লস। ব্যাস, এতে ইচ্ছে পারফেক্ট, আর রিয়ানের পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর ঝুমুর রিয়ানকে একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ রিয়ানের চোখের দিকে তাকালেই সে সেই চোখের গভীরে হারিয়ে যাবে। আর আজ রিয়ান 3/4 ট্রাউজার আর সাদা টি শার্ট পরেছে। জেলতে চুলগুলো খুব সুন্দর করে সেট করা, আর চোখে ব্ল্যাক সানগ্লাস। এদিকে নীলা আর নীলাশ তর্ক করতেই আছে। তোমরা মেয়েরা বুঝো কম, চিল্লাও বেশি। কোনো কাজের না, শুধু ঝগড়াই করতে পারো। আমরা ছেলেরা অনেক কিছু করতে পারি, কিন্তু তোমরা কিছু পারো না। আকামের ডেকি। ও হ্যালো মিস্টার, আকামের ঢেকে কাকে বলছেন? আপনাদেরকে। হাহ, আমি আর ঝুমুর যা পারি তা শুনলে আপনার চোখ চড়কা ছড়ে যাবে। তা কি কি পারো তোমরা? নীলা, বাদ দে বোন, ঘরে চল, ফালতু বকবক করে লাভ নেই। না নীলা, তুমি বলো। আমার কথা বাদ দিদি, কারণ আমি যা কিছু পারি তা সবই ঝুমুর শিখিয়েছে আমাকে। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, বাইসাইকেল রেস জিতে এই পর্যন্ত 3টা মেডেল আর ট্রফি পেয়েছে। ইদানিং বাইক রাইডও শিখছে। কার ড্রাইভিংও পারে, কম্পিউটারে অপারেটিং অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনও পারে। কয়েক মাস আগে ইংলিশের ওপর স্পোকিং প্রসেস কমপ্লিট করলো। আগে স্কুলের সেরা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিল, আর এখন কলেজে, স্কুল ও কলেজে বেশ সিঙ্গার হলো সে। কলেজে কোনো ফাংশন হলে সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুরকেই ডাকতেন। অনেক ভালো মেকআপ করতে পারে, যদিও সে নিজে তেমন একটা করে না। আর রান্না বান্না তো লাজবাব। ওর হাতে রান্না করা বিরিয়ানি একবার খেলে ফিদা হতে বাধ্য। অ্যান্ড আমিও এসব মোটামুটি পারি। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলছে। এতটা অবাক হয়েছে সবাই যে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। অবশেষে নীরবতা ভাঙলো ঈশান। Oh my god, I'm just shocking bro.
যা বলেছিস আমি নিজেও প্রচুর শখে আছি। জোহরকে দেখলে বোঝাই যায় না যে ও এত কিছু পারে। আই অ্যাম জাস্ট স্পিচলেস ব্রো। সত্যি ঝুমুর, তুমি সব কিছু ছাড়িয়ে গেছো। এত গুণ তোমার, ও মাই গড। সত্যি তুমি এত কিছু পারো? আই ক্যান বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলে কি আর না করলেও বাকি, সত্যি তো এটাই যে আমার বোন এসব কিছুই পারে। আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই সিস্টার। এদিকে রিয়ান আর নীলাশ এখনো অবাকের চরম পর্যায়ে। ওরা এরকম কিছু শোনার আশা করেনি। নীলাশ বলল, এত কিছু একসাথে? হাউ, আই মিন এত কিছু কিভাবে শিখলে ঝুমুর? আর এর পিছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। আমি নাকি কোনো কাজেরই না, যত সব অকাজ আমার দ্বারাই হবে। রিয়ানের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। বাট একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। কোন গর্ধবে তোমাকে এই কথাটি বলেছে? এই কথা শুনে রিয়ানের কাশি উঠে গেল। নীলাশ তার পাশে ছিল, তাই সে রিয়ানের পিঠে আর মাথায় আস্তে করে বাড়ি দিল। তোর আবার কি হলো? রিয়ান, আর ইউ ওকে? ইয়েস, আই অ্যাম ওকে। রিয়ানের কাণ্ড থেকে ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারা ভালো জব্দ হয়েছে। এমন সময় জিনিয়া বলল, এই যে আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমাদের সবাইকে অনেকক্ষণ আগে বড় আম্মু যেতে বলেছেন, আর তোমরা এখনো দাঁড়িয়ে আছো। হ্যাঁ আসছি, তোরা যা। যাওয়ার সময় নীলা একটু এগিয়ে এলো নীলাশের সামনে, কানের কাছে মুখ দিয়ে বলল, লিসেন ভাইয়ার ফ্রেন্ড, আমিও কিন্তু ঝুমুরের মতো অনেক কিছুই পারি। তবে ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি হলাম বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না, বেশি তেড়িবেড়ি করলে না বাস্কেটবলের মতো আছাড় মারবো, মাইন্ড ইট। এই কথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে। আর নীলাশ অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার পানে, আর মনে মনে ভাবছে। খাল কেটে কুমির আনছি না তো। অতঃপর ভেতরে গিয়ে দেখলেও ওরা মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। অনেক ধরনের কথাবার্তা চলছে সেখানে। ওরা এক একজন এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ এখানে সব জায়গা জুড়ে বড়রা বসেছেন তাই। ঝুমুর এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে ওরা আম্মু ডেকে নিয়ে গেছেন। বাকিরা অন্যদিকে সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা একটু বেশি গায়ে পড়া টাইপের। সেই প্রথম থেকে রিয়ানের সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি হাসাহাসি করছে। এখনো সেরকম ভাবে ঘেঁষাঘেঁষি করছে। দূর থেকে ঝুমুর সবকিছু দেখছে। এসব দেখে তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না। তবুও তার চোখ বেয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। দু হাত উঠিয়ে আস্তে করে দু চোখের পানি মুছে নিল। ঝুমুর টেরও পেল না তার পেছনে যে রিয়ান এসে দাঁড়িয়েছে। রিয়ান সেখান থেকে দেখছে যে ঝুমুর মন ভার করে দাঁড়িয়ে আছে ওই করে, তাই সে ঝুমুরের পাশে এসেছে। এসে দেখলো ঝুমুর চোখ মুছছে। কোনো কিছু না বলে সে ঝুমুরের পেছনে দাঁড়িয়ে দু হাত ঝুমুরের কোমরের দুপাশে রেখে ঝটকা দিয়ে নিজের সাথে মিশে নিল। ঝুমুরের পিঠ রিয়ানের বুকের সাথে গিয়ে লাগলো। রিয়ান একদম শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। এরকম কাণ্ডে ঝুমুর প্রচুর ভয় পেল। সে চিৎকার করতে গেলে রিয়ান পেছন থেকে তার ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। চিৎকার করিস না। আমি কি করছো কি? ছাড়ো, কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? জাস্ট কিপ ইউর মাউথ, স্টপ ইট গার্ল। ধমকে কাজ হলো। ঝুমুর একদম চুপ হয়ে গেল, এমনকি মোচড়ামুচড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রিয়ানের স্পর্শগুলো। ড্রয়িং রুমে বড় একটা ফুলদানি রুমের খাজের মধ্যে রাখা হয়েছে, আর খাজের একপাশে কোণে পর্দা টাঙানো আছে। সেই কোণে ঝুমুর আর রিয়ান দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু অন্য কেউ ভালো করে লক্ষ্য না করলে তাদেরকে দেখে বুঝতে পারবে না তারা কি করছে। আর সত্যি কথা বলতে এদিকে কেউ খেয়ালই করছে না, সবাই অন্যদিকে ব্যস্ত। এদিকে নীলাকে তার আম্মু জোর করে শাড়ি পরিয়ে নিচে নীলাশের পরিবারের সামনে নিয়ে এলেন। বেচারি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পেল না। তার আম্মু তাকে নীলাশের আম্মুর সামনে নিয়ে দাঁড় করালেন। বললেন, এই যে ভাবি, নীলাকে নিয়ে এলাম। নীলাশ তার বাবার পাশে বসেছিল। সামনে তাকাতে সে একদম স্থির হয়ে গেল। নীলাকে এত অপরূপভাবে দেখবে সে কল্পনাই করেনি। গাঢ় নীলের মধ্যে কালো পাড়ের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, দু হাতে দুটো চুড়ি, মাথার ওপর আঁচল টেনে দেওয়া, পুরো বউ বউ লাগছে। নীলাশের আম্মু সোফা থেকে উঠে নীলার কাছে গেলেন। নীলার থুতনি ধরে আলতো করে তুলে বললেন, মাশাআল্লাহ, আমার নীলামাকে তো একদম পরীর মতো দেখাচ্ছে।
এরকম একটা হুড়পড়ি আমার ছেলের জন্য চেয়েছিলাম। একমাত্র তুমিই পারবে আমার বিয়ারা ছেলেকে ঠিক করতে। আর আমার সংসারের একমাত্র লক্ষ্মী হবে তুমি। তুমি আমার সংসারে চলে এলে সবকিছু পূর্ণতা পাবে। নীলার কপালে চুমু দিয়ে হাতে দুটি বড় সোনার বালা পরিয়ে দিলেন তিনি। নীলা কিছু বুঝতে পারল না কি হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছে যে সে এক গোলকধাঁধায় রয়েছে। এই বিয়েতে প্রথমে নীলার আব্বু আম্মু রাজি ছিলেন না, কারণ নীলা এখনো ছোট। তবে নীলার ছেলেটা যেমন ভালো তেমন তার ফ্যামিলিও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, নীলা অনেক হ্যাপি থাকবে, ভালোও থাকবে, কারণ নীলাকে প্রচুর ভালোবাসে। তাই তারা রাজি হয়েছেন। নীলাশের আম্মু বললেন নীলার আব্বু আম্মু আর দাদু দাদির উদ্দেশ্যে, আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? তাই হোক। নীলা, যাও তো দিদিভাই নীলাশা দাদু ভাইকে তোমার রুমে নিয়ে যাও। নীলা ভয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, আবার মুখের উপর নাও করতে পারল না। এই পাঠাকে আমার রুমে যেতে হবে কেন? ধুর। জি দাদু, যাচ্ছি। নীলাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ভরসা করে, আসুন। চলো। মিলিকে ও রাজের সাথে কিছুক্ষণ আগে আলাদাভাবে কথা বলার জন্য মিলির রুমে পাঠানো হয়েছে। এদিকে ঝুমুর এমন অবাক হয়েছে নীলার বিয়ের কথা শুনে যে রিয়ান ঝুমুরের ঘাড়ে নাক ডুবিয়ে বসে আছে সে কথাটাও ভুলে গেছে। যখন রিয়ান ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করলো, তখন ঝুমুরের ধ্যান ভাঙলো। লজ্জায় লাল গোলাপি হয়ে যাচ্ছে ঝুমুর, তবুও লজ্জা রেখে বলল, ভালো তো বাসো না, তাহলে এভাবে টাচ করার মানেটা কি? একদম ঝুমুরের মুখোমুখি হয়। তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্য এই কথা বলতি না। ঝুমুরের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমনভাবে বলায় ঝুমুরের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। তবে শেষের কথাটা বুঝতে পারল না সে। ঠিক তখনই দাদু রিয়ানকে ডেকে উঠলেন। রিয়ান, কই গেলে তুমি দাদু ভাই? ডাক শুনে রিয়ান ঝুমুরকেও টেনে নিয়ে গেল ওদের কাছে, বলল, হ্যাঁ বলো দাদি, কি বলবে? তুমি কি আলাদা টাইম স্পেন্ড করতে চাও? ইয়া দাদু। তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, ঝুমুর কেন যাবে? চলো রিয়ান, আমি যাই তোমার সাথে। আমি যাদের বলছি তারা যাবে। রিয়ান, যাও। লারা অপমানিত বোধ করলো খুব, মুখ কালো করে দাঁড়িয়ে রইল। এদিকে রিয়ান ঝুমুরের এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদের দিকে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল রিয়ান, যাতে কেউ ছাদে আসতে না পারে। এদিকে নীলাশকে নিয়ে নীলা তার রুমে এলো। নীলা রাগে ফোঁসফোঁস করছে, বিছানার একপাশে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল মোচড়াচ্ছে। আর নীলাশ রুমের দরজা লক করে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলাশ এক নজরে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাশের এইরকম তাকানোতে নীলার অস্বস্তি লাগছে খুব। নীলা এবার সাহস সঞ্চয় করে বলল, এসবের মানে কি? কোন সবের? লিসেন, আমি কিন্তু একদম ফান করার মুডে নেই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব। তোমার আর আমার বিয়ের কথা পাকা হচ্ছে বেবি। এটাও কি বুঝো না জানো? কি কিসের বিয়ে? আমি এখন অনেক ছোট, এখন আমার কিসের বিয়ে? মানি না আমি এসব। আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা? ফিটার খাও? আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বিয়ে করার বয়স হয়েছে। বিয়ে তো তোমাকে করতেই হবে। কি বিয়ে করব? তাও আপনাকে, যেখানে আপনি আমার সাথে সারাদিন লেগে থাকেন, কথায় কথায় খোঁচে মারেন, সেখানে বিয়ের পর আমার জীবনটা আপনি পুরো তেজপাতা বানিয়ে দিবেন। এই কথা শুনে নীলা শেষে ফেললো, আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন নীলাশ নীলাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। নীলার মুখের ওপর আসা চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এক হাত দিয়ে কোমর বেঁচিয়ে অন্য হাত দিয়ে গালের সাইড করতে করতে বলল, বিয়ের পর আর লাগবো না। তখন শুধু রোমান্স করবো, ভালোবাসবো আর আদর করবো, অ্যান্ড খোঁচা মারার পরিবর্তে এভাবে কিস করবো। বুঝলে জান? নীলা তো লজ্জায় মনে হচ্ছে মরেই যাচ্ছে। এত লজ্জা সে জীবনেও পায়নি। লজ্জায় তার ফর্সা গাল, তার নাক রক্তবর্ণ ধারণ করেছে। এত লজ্জা পেতে দেখে নীলাশ বলল, আমার বউটা দেখি লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। ইস, এত লজ্জা পেও না গো বউ। পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর তোমার সব লজ্জা আমি ভেঙে দিব। ভালোবাসি বউ, খুব ভালোবাসি তোমায়। বউ রাগ শুনে নীলার শরীরের সব লোম খাড়া হয়ে গেছে। মনে হচ্ছে আজকে তার শেষ দিন। লজ্জায় চোখও খুলতে পারছে না সে। আর নীলাশও তাকে ছাড়ছে না। লজ্জা থামাতে না পেরে সে নীলাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলাশ সেটা খুব ভালো করেই বুঝতে পারলো। সেও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো মুচকি হেসে। অপরদিকে
ছাদের একপাশে খুব বড় খোলামেলা একটি রুম রয়েছে। ভেতরে অনেক সুন্দর করে ডেকোরেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ছকছকে তকতকে বেড ও যাবতীয় আসবাবপত্রগুলো সবকিছু মিলিয়ে পারফেক্ট একদম। রিয়ান ঝুমুরকে সেখানে নিয়ে এলো। ঝুমুরকে বিছানায় বসিয়ে সে ঝুমুরের এক পাশে বসলো মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রিয়ান। ঝুমুর নিজের দিকে তাকিয়ে আছে আর এক হাত দিয়ে বিছানা চাদর মোছড়াচ্ছে। তখন রিয়ান ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি? কি কথা? বলবি তো? হুম, বলবো। কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনে ফিলিংটা কিরকম? এমন প্রশ্ন শুনে ঝুমুর হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করতে লাগলো। কিরে, বলবি না? নাকি আমার জন্য তোর মনে ফিলিংই নেই? এবার ঝুমুর তার চোখে চোখ রাখলো। মনে মনে ভাবছে সে, যার নাম তার নিঃশ্বাসে মিশে আছে, যে তার মন জুড়ে বিস্তৃত, সে কি না বলছে তার জন্য কোনো ফিলিংসই নেই? তখন ঝুমুর সুর করে গেয়ে উঠল তার অপরূপ কণ্ঠে, हम नवा मेरे तू है तो मेरी सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना हो हम नवा मेरे तू है तो मेरी सांस चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। গানের এই ছন্দের মাধ্যমে ঝুমুর রিয়ানকে অনেক কিছু বুঝিয়ে দিল। রিয়ান অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। এবার ঝুমুর বলে উঠল, যার নামে এই জীবনটাই লিখে দিয়েছি, যার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রিয়ান কোনো উত্তর না দিয়ে আলগোছে ঝুমুরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার দুই হাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। এমন স্পর্শে ঝুমুর কেঁপে উঠল। ঝুমুরের পেটের ওপর রিয়ানের নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না। সে রিয়ানের মাথায় হাত বুলাতে লাগলো, কারণ ঝুমুর তো সবসময় চায় রিয়ানের সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রিয়ানের মাথায় একটি চুমু দিতে, কিন্তু সাহস হচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছেটাকে সে দমাতে পারল না। মাথা নুয়ে আলতো করে একটা চুমু খেলো সে রিয়ানের মাথায়। রিয়ান সেটা বুঝতে পেরে মুচকি হাসলো, আরো শক্ত করে জড়িয়ে ধরলো ঝুমুরের কোমর। এবার ঝুমুর বলে উঠল, ছাড়ো প্লিজ, আমি নিচে যাব। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস কেন? বসে থাক এভাবে। আমার অনেক কাজ আছে, আর নীলার সাথেও কথা আছে। অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি, এখন তো নিচে যাই প্লিজ। বেশি কিছু করলে পরে আমার আর তোকে সারপ্রাইজ দেওয়া হবে না, সব বুঝে যাবে। যা করার পরে হবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে দেন, চল আমিও যাব। হুম, চলো। এরপর তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলাশ আর নীলা ওরাও নিচে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেছে। ঠিক হলো 15 দিন পর এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের 4 দিন পর প্রথম দিন মেহেন্দি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়ে হলুদের অনুষ্ঠান, তৃতীয় দিন বিয়ের অনুষ্ঠান। এসব অনুষ্ঠান কক্সবাজারের বড় রিসর্টে অনুষ্ঠিত হবে। আর ঢাকার বড় একটি কনভেনশন সেন্টারে গ্র্যান্ড রিসেপশন পার্টির অনুষ্ঠিত হবে। কক্সবাজারে নীলাশদের নিজস্ব একটা রিসর্ট আছে, খুবই বড় আর অনেক নামি দামি হোটেল প্লাস রিসর্ট সেদি। তাই সেখানে রিসেপশন ছাড়া বাকি সব অনুষ্ঠান হবে। আর এঙ্গেজমেন্টের 4 দিন আগে ওরা কক্সবাজারে চলে যাবে। এই 4 দিন ওরা বেড়াতেও পারবে, আবার সব অনুষ্ঠানও হবে। আর 11 দিনে সবাই শপিং কমপ্লিট করবে। এক পাশে দাঁড়িয়ে ঝুমুর নীলাকে খোঁচা দিয়ে যাচ্ছে। খোঁচাতে খোঁচাতে আর লজ্জা দিতে দিতে নীলাকে ঝুমুর অতিষ্ঠ করে ফেলেছে। লজ্জায় নীলা কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। ঠিক এমন সময় মিস্টার আশরাফ রিয়ানের বিয়ের ঘোষণা দিয়ে উঠলেন। লিসেন এভরিবডি, এগেন ওয়ান গুড নিউজ ফর অল। একই দিনে আমার ছেলে রিয়ানেরও বিয়ে হবে, আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে। সবাই এই কথা শুনে চরম পর্যায়ে অবাক হলো। লারা আর রিয়ার চেহারা বিধ্বস্ত আকার ধারণ করেছে। কস ওদের ক্রাশ হলো রিয়ান। যারা এটা জানে না তারা অবাকে চূড়ান্ত পর্যায়ে। আর 24,000 ভোল্টের ঝটকা খেয়েছে ঝুমুর। মুহূর্তের মধ্যে তার মন ভেঙে চুরমার হয়ে গেল। মনে হচ্ছে যেন তার দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে গেছে। চোখ দুটো জলজল করছে। ওর রিয়ানের দিকে চোখ গেল। রিয়ানের মুখে হাসি লেগে আছে, এক মুহূর্তের জন্য হাসি সরছে না মুখ থেকে। রিয়ানের এই খুশি থেকে ঝুমুরের মন পুড়ছে। তখন ওদের দাদু বলে উঠলেন, তবে পাত্রী কে তা এখন জানতে পারবে না, একেবারে এঙ্গেজমেন্টের দিন জানতে পারবে সবাই কার সাথে বিয়ে হচ্ছে রিয়ানের। এই কথা শুনে রিয়ান মুচকি আসলো। সে ঝুমুরকে সারপ্রাইজ দেবে বলে দাদুকে আর যারা জানে তাদেরকে না বলার জন্য অনুরোধ করেছে।
তারা রাজি হয়েছেন এই কথায়। সবাই রিয়ানকে কংগ্রাচুলেশন জানালো। এদিকে ঝুমুর নীলাকে বলল, নীলু, আমার না এসব চেঁচামেচি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব, আমি একটু আমার রুমে যাচ্ছি। নীলা বুঝতে পেরেছে ঝুমুর কেন রুমে যেতে চাচ্ছে। সে নিজেও প্রচন্ড অবাক হয়েছে রিয়ানের বিয়ের কথা শুনে। সেটাও যায় না কার সাথে বিয়ে ঠিক হয়েছে। ঝুমুরের জন্য তার ভীষণ খারাপ লাগছে। সে বলল, বেশি খারাপ লাগছে ঝুমু, আমি আসবো তোর সাথে? আরে না না, আমি ঠিক আছি, বাট একটু রেস্ট নিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তুই এখানেই থাক, আমি যাই কেমন? আর কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঝুমুর কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছে কেউ তার কলিজায় ধরে টান দিয়েছে। রিয়ান ছাড়া ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ডেও সে রিয়ানকে ভুলতে পারবে না। ওর ইচ্ছে করছে এখনই মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি তোমায় ছাড়া বাঁচবো না রিয়ান ভাই, বাঁচবো না। তুমি কেন করলে আমার সাথে এমন? কি দোষ করেছি আমি? আর আজকের এই স্পর্শগুলো কি ছিল? সবটাই কি তোমার নাটক? ঝুমুর চিন্তা করতে লাগলো সে কি করবে এখন। তার এই মুহূর্তে মরে যেতে মন চাইছে, কিন্তু এখন ওর কিছু হলে সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসবে। ঝুমুর ওদের সবার আনন্দে বাগড়া দিতে চায় না, কিন্তু আজ হোক বা কাল হোক ও নিজের ক্ষতি করবেই করবে, অ্যাট এনি কস্ট। আমি সাদরে মৃত্যুকে গ্রহণ করব। যেখানে তুমি আমার হওনি, সেখানে আমারও টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। আমি এত দয়ালু নয় যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখব। তুমি সুখে থাকবে রিয়ান ভাই, খুব সুখে থাকবে। তবে আমি যেভাবে তোমাকে পাগলের মতো ভালোবাসি, সেভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, কখনোই না। উফ, খুব মাথা ব্যথা করছে, এখন একটু না ঘুমালে আমি শান্ত হতেই পারবো না। তারপর সে ঘুমের ওষুধ বের করলো। দুটি ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেললো। ধপাস করে বিছানায় শুয়ে পড়লো এলোমেলো ভাবে। ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, তুই শুধু আমার রিয়ান, শুনেছিস? তুই শুধু আমার, আর কারো হতে পারবি না তুই। মরার পরও আত্মা হয়ে পিছু ঘুরবো আমি তোর। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কখনো না। বড্ড ভালোবাসি রে তোকে আমি, বড্ড বেশি ভালোবাসি। এসব বলতে বলতে সে ঘুমিয়ে গেল। তখন রাত প্রায় 8টা বাজে। এদিকে মেহমানরাও বিদায় নিলেন। কাল পরশু থেকে শপিং স্টার্ট করতে হবে। তিনটে বিয়ে বলে কথা, প্রচুর কেনাকাটা করতে হবে। যে সময় ওরা বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল, তখন রিয়ান আশেপাশে ঝুমুরকে খুঁজতে লাগলো, বাট পায়নি। মেহমানরা চলে যাওয়ার পর সে নীলাকে জিজ্ঞেস করে ঝুমুরের কথা। তখন নীলা তাকে বলে যে ঝুমুরের নাকি খুব মাথা ব্যথা করছিল, তাই সে তার রুমে চলে গিয়েছে। রিয়ান একথা শুনে তড়িঘড়ি করে ঝুমুরের রুমে যায়। গিয়ে দেখে যে ঝুমুর বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। চোখ মুখ লাল আর ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো ভাবে মুখের ওপর পড়ে আছে। রিয়ান ঝুমুরের পাশে বসে আস্তে করে ওর মাথাটা বালিশের উপর রাখলো। মুখ থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কানের পিছে গুঁজে দিল। রিয়ান বুঝতে পেরেছে ঝুমুরের এমন করার কারণটা। সে জাস্ট ইমাজিন করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জন্য কতটা ডেসপারেট হতে পারে, ঠিক কতটা ভালোবাসলে একজনকে এসব করা যায়। একটু ধৈর্য ধর ঝুমু, দেখবি তোর এই ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা আজীবন অটুট থাকবে। আর কয়েকটা দিন, তারপরেই দুটি মনের মিলন হবে। কোনো এক পূর্ণিমার রাতে তুই আর আমি এক হব, এক হবে আমাদের ভালোবাসা। আই লাভ ইউ ঝুমুর, আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ, আই লাভ ইউ সো মাচ। ঝুমুরের দু চোখের পাতায় চুমু দিয়ে। রিয়ান আর ঝুমুরকে জাগালো না। সে ঝুমুরের ওপর চাদর দিয়ে নিচে চলে গেল। নীলা ঘরের সবাইকে আগেই বলে রেখেছে যে ঝুমুরের মাথা ব্যথা করার ওষুধ খেয়ে সে ঘুমিয়ে গেছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। ঝুমুরের আম্মু বলে উঠলেন, দেখো তো কি কাণ্ড, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল। এমনিতেই প্রচন্ড শরীর দুর্বল মেয়েটির কথা একেবারে শুনতে চায় না। আসলে মেহমান, বিয়ের ডেট এসব নিয়ে বিজি থাকার কায় আমার পাখিটার দিকে ভালো করে নজরও দিতে পারলাম না। চিন্তা করো না, ওকে আমি আগে বিরিয়ানি, পিৎজা, স্যান্ডউইচ আর কোক খাইয়েছিলাম জোর করে, সো এখন না খেলেও নো প্রবলেম। এই না হলে আমার বোন, খুব ভালো কাজ করেছিস। তা আমি খারাপ কাজ করলাম কোন দিন? তুই আসলেই একটা মাথা মোটার ছাগল। আমি কি তা একবার বলেছি? ইঙ্গিতে তো বলেছো, তাই না? কখনো না। ঝগড়াটে গরু, ঝগড়া করার আর কোনো ওয়ে খুঁজে পাস না, তাই না? আব্বুই, আমুই, দেখো তোমাদের গুণধর ছেলে আমাকে কি বলে।
এসব কি শুরু করেছিস তোরা? বাচ্চাদের মতো ঝগড়া করা ছাড়া কি কিছু করার নেই তোদের? হাতে গোনা কয়েকদিন পর তোদের বিয়ে, আর এখনো তোরা মারামারি করিস? তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাচ্চারা কি শিখবে? এবার রিয়ান আর নীলার জায়গা মতো লেগেছে। লজ্জায় দুইটাই লাল হয়ে গেছে। মনে মনে বলছে, হে ধরনী, দ্বিধা হও, শেষে কিনা সবার সামনে লজ্জা। বাকিরা হেসে উঠলো ওদের ফেসের রিয়াকশন দেখে। এই সময় মিস্টার আশরাফ ডেকে উঠলেন নীলা আর রিয়ানকে। রিয়ান, নীলা, আব্বুর কাছে আসো তো। নীলা ও রিয়ান দুজনে ওদের আব্বুর কাছে গেল। দুজনকে তিনি তার দুপাশে বসালেন। তারপর দুজনকে জড়িয়ে ধরলেন মিস্টার আশরাফ। বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার কলিজা টুকরাগুলো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না আর কিছুদিন পর আমার ছেলে মেয়েদের বিয়ে। আব্বু, আমি এই বিয়ে করব না। আমি তোমাকে না দেখে এক মুহূর্তও থাকতে পারবো না। মিস্টার আশরাফেরও চোখ ছলছল করে উঠল। ওনার অতিরিক্ত আদরের একমাত্র মেয়ে নীলা। প্রচুর ভালোবাসেন মেয়েটিকে তিনি। জীবনে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি তিনি। নীলাকে একবার না দেখলে ওনার সারাটা দিন ভালো যায় না। ঠিক তেমনই ঝুমুরও মিস্টার আলতাফের চোখের মণি। রিয়ানের সাথে ঝুমুরের বিয়ে দিতে যে কারণে তিনি রাজি আছেন, সে প্রধান কারণ হলো বিয়ের পরও ঝুমুর তার চোখের সামনে থাকবে। আর রিয়ানের চোখে ঝুমুরের জন্য তিনি ভালোবাসা দেখেছেন। তিনি যেভাবে ঝুমুরের কেয়ার করেন, তেমনিভাবে রিয়ানও ঝুমুরেরকে আগলে রাখে। আর যাই হোক না কেন, মেয়েটা তো ওনার কাছেই থাকবে। আর যে জায়গায় ওদের দাদু এই বিয়ে ঠিক করেছেন, সে জায়গায় কেউ অমতও করতে পারবে না। এই দুঃসাহসও কেউ দেখাবে না। তারপর ওরা সবাই কিছুক্ষণ বিয়ে ও কেনাকাটা নিয়ে আলোচনা করে একে অপরকে গুড নাইট জানিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। রিয়ান ঝুমুরের রুমে চলে গেল। দেখলো ঝুমুর গুটির গুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমোচ্ছে। রিয়ান ঝুমুরের দিকে এক পলক তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, এই মেয়েটাই আমার প্রাণ ভোমরা। এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন তারপর তোকে আমি আমার নিজের করে পাবো। আমার দেওয়া সব কষ্ট দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভরে দেবো। তোর চোখে আর জল আসতে দেবো না। দু হাত দিয়ে ঝুমুরের দুই গাল আলতো করে ধরে ঠোঁটে সফটলি একটা কিস করলো রিয়ান। তারপর ঝুমুরের গলার নিচে কালো তিলের চুমু খেয়ে কপালে ডিপলি কিস করে রিয়ান নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালে 10টার দিকে ঝুমুরের ঘুম ভাঙলো। 7টার দিকে নীলা তাকে ডেকে গেছে, বাট তার ঘুম ভাঙেনি। 8টার দিকে তার আম্মু এসেও ডেকে গেছেন, বাট একটু নড়াচড়া করে ফের আবার ঘুমিয়ে পড়েন। এখন ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। ও মাই গড, 10টা বেজে গেছে আর আমি এখন পর্যন্ত ঘুমিয়ে আছি। নামাজটাও মিস হয়ে গেল। ধাত। ঝুমুর বিছানা থেকে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ধীরে ধীরে কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ঝুমুর। একেবারে সাবান নিয়ে বের হলো সে। কমলা রঙের শার্ট, কামিজ, ধুতি, পাজামা আর টিস্যুর মতো নরম ওড়না পরিধান করেছে সে। ভালো মতো চুল ছেড়ে দুপাশে এনে রাখলো ঝুমুর। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। আজকে ওর কিচ্ছুটি ভালো লাগছে না। দু হাত চুলের মধ্যে ঝুঁকিয়ে চুল আঁকড়ে ধরে বসে রইল সে চুপটি করে। এ জীবন তার নরকের চেয়েও জঘন্য লাগছে। হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর কিছুই সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর চেয়ে তো মরে যাওয়াই অনেক বেটার অপশন। এই বিরহ আমি কিভাবে লাঘব করব? ঝুমু, ঝুমু, কি রে মা, উঠবি না আজকে ঘুম থেকে? আর কত লেট করবি? ঝুমুর তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। আর যাই হোক, কাউকে সে তার কষ্টটা জানতে দেবে না। ঝুমুর তাড়াতাড়ি করে নিচে যাচ্ছে। সিঁড়িতে নামার সময় তার চুল হালকা বাতাসে উঠছে আর তার হাঁটার তালে তালে কাঁধের সাথে বাড়ি খাচ্ছে। ঝুমুরের আম্মু ডাইনিং রুমে টেবিলের জগ, গ্লাস, প্লেট, চামচ, বাটি সবকিছু সাজিয়ে রাখায় ব্যস্ত। আর রিয়ান সোফায় বসে ফোন চালাচ্ছে। তার পাশে তুষার ঝুমাকে কোলে নিয়ে টিভি দেখছে। ওর বাকি চাচারা আর ভাবি রান্না করে রান্না করতে ব্যস্ত। কারণ একজন দুজন করে আস্তে আস্তে ওদের বাসায় মেহমানরা আসতে শুরু করবে। তখন একদম হাউসফুল হয়ে যাবে। বিয়ে বাড়ি বলে কথা। আবার ঝুমুরের আম্মু ঝুমুরকে ডাকতে নিলেই, ঝুমু, আর ডাকতে হবে না আম্মু, আমি এসে গেছি। রিয়ান ঝুমুরের কণ্ঠ শুনে ঝট করে সিঁড়ির দিকে তাকালো। ঝুমুরকে দেখার পর রিয়ানের হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে তার হৃৎপিণ্ডের ধূপকণিটা বাইরে ও লাউডস্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসা তুষারও মেবি শুনতে পাচ্ছে রিয়ানের হার্ট সাউন্ড। হাঁ করে সে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুরকে তার কাছে অকল্পনীয় সুন্দর লাগছে। ফোনটা তার হাত থেকে ধপ করে তার কোলে পড়ল। তুষার এসব দেখে রিয়ানের অ্যাকশন দেখে মুচকি হাসলো। এহেম এহেম,
ভাই, আমার বোনের নজর লেগে যাবে, এভাবে দেখিস না। তুষারের কাশি আর ফিসফিসিয়ে বলায় রিয়ানের ধ্যান ভাঙল। সে হেসে তুষারের পিঠে জোরে এক কিলি বসিয়ে দিল, বলল, আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? আর লাগলে আমার নজরে লাগবে। সো ওয়েল ইউর উইন ম্যাচিং ব্রো। পিঠ ভেঙে ফেলেছে রে আমার। মিস্টার চুটকো, বিয়ে কিন্তু এখনো হয়নি। হওয়ার পর বউ বলে ডাকিস আর মন ভরে দেখিস। মিস্টার ফুটকো, বিয়ে হতে কতক্ষণ? আর মাত্র কয়েকদিন পর ও আমার বউ। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। এমন সময় রিয়ানের ফোন বেজে উঠল। নীলাশ ফোন দিয়েছে। বাইরে থেকে কিছুক্ষণ কথা বলে ভেতরে এসে বসলো রিয়ান। কে ফোন করেছিল রে রিয়ান? নীলাশ ফোন করেছে আম্মু। ও কি বলছে ও? আজকে থেকে শপিং স্টার্ট করতে হবে। আন্টি বলেছেন আজকে থেকে শপিং শুরু করলে পরে আর চাপ থাকবে না, তাই আজকে আমরা শপিংয়ে যাব আর ওনারাও আমাদের সাথে যাবে। ঠিকই বলেছেন উনি। পরে আরো অনেক কাজের চাপ পড়বে একসাথে, সবকিছু কুলিয়ে উঠতে পারবে না ভাবি। তাই আজকে থেকেই শুরু করা যাক। কয়টার দিকে আসবে ওরা? 1 ঘন্টা পর 12টার দিকে। ওকে, তাহলে আস্তে ধীরে সবাই রেডি হয়ে নাও, পরে বের হতে লেট হবে। অর্ণা, অর্ণা। অর্ণা রান্নাঘর থেকে দ্রুত বের হয়ে আসলো। জি, কিছু লাগবে? আমার আম্মুটা আমার সাথে প্রচুর দুষ্টুমি করছে, অনেক এনার্জি লস হয়েছে আমার বেটিটার। ওকে কিছু খাইয়ে দাও অর্ণা, পরে রেডি হওয়ারও টাইম পাবে না। আচ্ছা আম্মু, এদিকে আসো তো। এই তো, আমার আম্মুটা এখন খাবার খাবে, তারপর বড় হয়ে স্ট্রং সুপার গার্ল হবে, তাই না আম্মু? আম্মু, আমি অনেক বড় পাইজার গাল হব। অর্ণা ঝুমাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে নীলা, মিলি, জিনিয়া, ঈশিতা, রিয়া ওরা সবাই নিচে এসেছে। আর ঝুমুর ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ঈশিতা তো এসেই ঝুমুরের পিঠে আস্তে করে একটা বাড়ি দিল। ঝুমুর চমকে উঠল। তারপর ঈশিতাকে দেখে মলিন হাসলো। এতক্ষণে তোর ঘুম থেকে উঠে সময় হলো জাম্বু। তোর অনুপস্থিতিতে আমরা কিছু ডিসকাসও করতে পারছিলাম না। কি ডিসকাস করতে চাও বুঝলাম না, যার জন্য আমাকে দরকার? আরে গাধি, বিয়ের জন্য কি কি শপিং করতে হবে তা নিয়ে তোর গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের দরকার। ড্রেস, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং শু, অর্নামেন্টস, কসমেটিক্স এক্সেট্রা। তোমাদের যা পড়তে ভালো লাগবে তাই কিনে নাও গিয়ে, আমাকে লাগবে কেন হুদাই? কেন, তুই কিছু করবি না? না, আমার যথেষ্ট জামা কাপড় আছে, আমার আর কিছু লাগবে না। ইনফ্যাক্ট আমি শপিংয়েও যাব না। ইউ নো দ্যাট আমি ভিড় পছন্দ করি না। এই মেয়ে কি বলে এসব? যেই মেয়ে শপিং করার জন্য পাগল সে আজ শপিং এ যাবে না? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। তোকে তো বড় আম্মু আর মেজো আম্মু পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবে রে এই কথা শুনলে। ঠিক তখনই রান্নাঘর থেকে রিয়ানের আম্মুর কণ্ঠ ভেসে আসলো। এই কে রে শপিংয়ে যাবে না বলছে? ঝুমুর বড়সড় একটা ঢোক গিলল। তখন চোখ পড়লো রিয়ানের দিকে। রিয়ান অগ্নিদৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তখন নীলা তার আম্মুকে জোরে জোরে বলতে লাগলো, ও আম্মু, ঝুমুর বলছে ও নাকি মার্কেটে শপিং করতে যাবে না। রিয়ানের আম্মু বেলুন হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন এই কথা শুনে। ঝুমুরের কাছে এসে বেলুন উঁচিয়ে বললেন, আবার বল দেখি এই কথা। বরাম্ম হয়েছে কি জানো, ওই সেদিন না আমি প্রচুর শপিং করেছি, এতেই আমার হয়ে যাবে। আর নতুন করে কিচ্ছু কিনতে হবে না, শুধু শুধু টাকা নষ্ট হবে। আর আমার ভালোও লাগছে না শপিংয়ে যেতে। আমি কিভাবে দেখবো যে আমার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য বিয়ের শাড়ি গহনা চুজ করবে, কিনবে? এইসব তো আমি সহ্য করতে পারবো না। কিভাবে যাই আমি শপিংয়ে? আমি কোনো বাহানা শুনতে চাই না ঝুমু। আমি বলছি তুই যাবি মানে যাবি ব্যাস। শুধু আজকে না, যতদিন শপিং চলবে ততদিন। আর একটাই ফাইনাল, কথার নড়চড় যেন না হয়। মাঝে মধ্যে কি যে বলে এই মেয়েটা। ঝুমুর অসহায় বোধ করতে লাগলো। অবশেষে ওর বড় আম্মুর কথায় রাজি হতেই হলো। আর যাই করুক, ঝুমুর ওর বড় আম্মুর কথা কখনো ফেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাব। নাও হ্যাপি? অবশ্যই, এবার চল আমাদের সাথে। এই বলে নীলা ও বাকিরা ঝুমুরকে টেনে নিয়ে যেতে লাগলো মিলির রুমে। নিয়ে ঝুমুরকে মাঝখানে বসিয়ে ওরা ওকে ঘিরে বসে কি কিনবে না কিনবে আলোচনা স্টার্ট করলো। ঝুমুর মাঝে মধ্যে হু হা করছে, তো সায় জানাচ্ছে তাদের কথায়, কিন্তু তার মন তো রিয়ানের কাছেই পড়ে আছে। আস্তে আস্তে
রাজের পরিবারের সদস্য ও নীলাশের পরিবারের সদস্যরা রিয়ানদের বাসায় চলে এলো। রিয়ানরা সবাই আগে থেকে তৈরি হয়ে আছে। 3টে বড় কালো গাড়ি ভর্তি করে সবাই গেছে। শুধু ঝুমুর, রিয়ান, নীলা ও নীলাশ বাদে। গাড়ি ভর্তি হওয়ার পর ওরা এসেছে। এদিকে ঝুমুর যখন বাইরে এসে দেখলো গাড়িতে সব জনগণ উঠে পড়ায় তিল পরিমাণও জায়গা নেই, তখন সে মনে মনে খুশি হয়েছে, এই ভেবে যে তাকে আর যেতে হবে না। কিন্তু তার খুশিতে পানি ঢেলে রিয়ান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ঝুমুর হাত ছোটানোর চেষ্টা করে বলতে লাগলো, আমি যাব না, প্লিজ রিয়ান ভাইয়া। এত মানুষ শপিং মলে যে কি হবে, তার থেকে আমি বরং বাসাতেই থাকি, প্লিজ। এবার রিয়ান রাগে ফায়ার হয়ে একটা গাড়ির পেছনে নিয়ে ঝুমুরকে ধাক্কা দিয়ে গাড়ির সাথে লাগালো। 2 হাত ঝুমুরের দুপাশে রেখে একদম মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলো, আবার বল, আগে কি বলেছিলিস? ঝুমুর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি আমি যাব না। এই কথা বলার সাথে সাথে রিয়ান ঝুমুরের ঠোঁট দুটি দখল করে নিল। ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। প্রায় 2 কি 3 মিনিট পর আস্তে করে ছেড়ে দিল রিয়ান। ঝুমুর তখনও চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রিয়ান নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। কমলা রঙের হিজাব পরেছে ঝুমুর, ইরানি স্টাইলে। চোখে চিকন করে আইলাইনার দেওয়া, ঠোঁটে নুট কালারের লিপস্টিকে ঝুমুরকে খুবই অ্যাট্রাকটিভ লাগছে রিয়ানের কাছে। ঝুমুরের ঠোঁট জোড়া আর চোখের পাতা হালকা হালকা কাঁপছে। এবার রিয়ান ঝুমুরের নাকের সাথে নাক ঘষে প্রশ্ন করলো, এখন বলতো এই কথাটা। ঝুমুর এবার ভয়ে ভয়ে চোখ খুলে বলল, আমি আমি যাব। এই তো গুড গার্ল, এখন চল আমার সাথে। এই বলে রিয়ান তাকে তার গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। আর ঝুমুর হতভম্ব হয়ে রিয়ানের দিকে তাকিয়ে আছে। এতটাই হতভম্ব হয়েছে যে রিয়ানকে এই প্রশ্ন করতে ভুলে গেছে সে। আর কয়েকদিন পর তোমার বিয়ে, তাহলে আমাকে কিস করলে কেন নিজের উড বি ওয়াইফকে রেখে? আফসোস এই প্রশ্ন তার পেটে এসেছে কিন্তু মাইন্ডে আসেনি। ঝুমুরকে তার পাশে বসিয়ে রিয়ান ড্রাইভিং সিটে বসলো, আর পেছনে নীলা এবং নীলাশ বসেছে। অতঃপর গাড়ি স্টার্ট দিল রিয়ান। বাকি গাড়িগুলো তাদের আগে বেরিয়ে গেছে। রিয়ান ড্রাইভ করছে আর ঝুমুরকে দেখছে। ঝুমুরের খুব দুর্বল লাগছে, তাই সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আর নীলা ও নীলাশ দুজনের মাঝে মধ্যে টুকটাক কথা বলছে। প্রায় আধা ঘন্টা পর ওরা একটি বড় শপিং মলে পৌঁছে গেল। আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে শপিং মলে প্রবেশ করলো। একজন আরেকজনের সাথে হেসে কথা বলছে, আনন্দ করছে আর হাঁটছে। আর রিয়ান ঝুমুরের এক হাত ধরে হাঁটছে। ঝুমুর আবেগী চোখে রিয়ানের দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল 5 বছর আগে ও রিয়ান শপিং মলে এলে এভাবে ঝুমুরের হাত ধরে হাঁটতো, তাকে প্রোটেকশন দিত। মনে হতো যেন হাত ছেড়ে দিলেই ঝুমুর এই ভিড়ে হারিয়ে যাবে। তার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রিয়ানের আম্মু এসে দুজনকে একটি শাড়ি শোরুমে নিয়ে গেলেন। একদিকে নীলাকে তার হবু শাশুড়ি ননদ আর নীলার শাড়ি ঘাগরা চুজ করে দিচ্ছে, আরেকদিকে মিলিকে তার হবু শাশুড়ি ননদ আর রাজ এসব চুজ করে দিচ্ছে। আর এদিকে রিয়ানের আম্মু, রিয়ান, ঝুমুরের আম্মু তারা ঝুমুরকে চুজ করে দিচ্ছে। রিয়ানের আম্মু একটা একটা করে শাড়ি ঝুমুরের গায়ে লাগিয়ে রিয়ানকে দেখাচ্ছেন, আর রিয়ান প্রতিবারই তার রিজেক্ট করে দিচ্ছে। এবার উনি বিরক্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, রিয়ান, বাবা মার দয়া করে আমায় রেহাই দে, আমি আর পারবো না। তোর কিছুই পছন্দ হয় না, আমার এবার চরম বিরক্তি লাগছে। কুল আম্মু কুল, তোমার আর কিছু করতে হবে না, তুমি শুধু দেখে যাও আমি কি করি। এবার রিয়ান ঝুমুরকে একবার পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে স্ক্যান করে নিল। তারপর তার কাজে নেমে পড়ল সে। ঝুমুর অবাক হয়ে রিয়ানকে দেখছে। এখন পর্যন্ত যা যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর সর্বমোট 12টা গর্জিয়াস বিভিন্ন রঙের শাড়ি নিয়ে এলো রিয়ান। ওর আম্মুকে বলল, এবার দেখো তো আম্মু শাড়িগুলো কেমন। রিয়ানের আম্মু প্রত্যেকটা শাড়ি দেখে একগাল হেসে বললেন, বাহ, আমার ছেলের চয়েস বলতে হবে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এগুলো পরলে তোর বউকে একদম হুড়পড়ি লাগবে। রিয়ান লজ্জিত ভঙ্গিতে একটা হাসি দিল, যা দেখে ঝুমুরের বুকটা খা খা করে উঠল। চোখ ঝাপসা হয়ে গেল তার। বহু কষ্টে নিজেকে সামলে নিল সে। মুখে হাসি বজায় রাখলো, কিন্তু সেটা বড্ড মলিন। এরপর রিয়ান নিজে চুজ করে 4টে বিভিন্ন রঙের ঘাগরা, সাথে টপস আর দোপাট্টা কিনলো। তারপর ঘরে পরার জন্য নর্মাল শাড়ি আর 3 পিস অনেকগুলো কিনলো। শাড়ি আর ঘাগরার সাথে ম্যাচিং জুতাও কিনলো। রিয়ানের এরকম পাগলামোতে রিয়ানের আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগেই এত বউ পাগল, সে বিয়ের পর না জানি কি করবে। বাকিরাও রিয়ানের এসব কাণ্ড থেকে হেসে লুটোপুটি খাচ্ছে। নীলাশ তার পিঠে বাড়ি মেরে বলল, চলে যাও রিয়ান, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রিয়ান কিছু বলল না, প্রত্যুত্তরে মুচকি হাসি দিল।
তারপর জুয়েলারির শোরুমে গিয়ে ওরা ওদের পছন্দ মতো গয়না চুজ করতে লাগলো। সবাই কেনাকাটা নিয়ে প্রচুর ব্যস্ত। এদিকে ঝুমুরের একজোড়া কানের ঝুমকোর ওপর চোখ পড়লো। খুব সুন্দর কানের দুল জোড়া। সে দুলটি হাতে নিয়ে হিজাবের ওপরই দু হাত কানের দিকে ধরে আয়না নিজেকে দেখতে লাগলো। রিয়ান যে তাকে পেছন থেকে দেখছে তা সে টেরও পেল না। ঝুমুর দুলজোড়া দেখে ট্রায়াল দিয়ে আবার জায়গায় রেখে দিল। তারপর বাকি সবাই যেখানে দাঁড়িয়ে জুয়েলারি চুজ করছে সেখানে এসে দাঁড়িয়ে রইল ঝুমুর। ঝুমুর আসার পর রিয়ান যে জায়গায় গিয়ে দুলজোড়া হাতে নিয়ে কম্পিউটারে বসা লোকটিকে বলল এই ঝুমকোগুলো প্যাকিং করে দিতে। তারপর লোকটি সেটা প্যাকিং করে রিয়ানের হাতে দিল, আর রিয়ান সেটি কাউকে না দেখে নিজের পকেটে ভরে নিল। এদিকে জুয়েলারি, অর্নামেন্টস এসব কিছু কেনার পর এখন ছেলেদের কাপড় চোপড় আর শেরবানি কেনার পালা। তাই তারা ছেলেদের কাপড়ের শোরুমে ঢুকে কাপড় পছন্দ করতে লাগলো। রিয়ান ঝুমুরকে কানে কানে ফিসফিস করে বলল, ঝুমুর, আমার জন্য শেরওয়ানি, স্যুট, কোট, পাঞ্জাবি চুজ করে দে প্লিজ। আমাকে বলছো কেন? তোমার উড বি ওয়াইফকে চুজ করতে বলো। তাকেই তো বলছি। কি? তোর এত বুঝে কাজ নেই, তোকে যা বলছি তাই কর প্লিজ, আর প্রশ্ন করিস না।